ধর্ষণ ও হত্যাকাণ্ড এটি শুধু একটি অপরাধ নয়, এটি রাষ্ট্র, সমাজ ও মানবিক মূল্যবোধের জন্য একটি অনেক বড় চ্যালেঞ্জ। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, তবুও কেন বাড়ছে উদ্বেগ? কি সঠিকভাবে এবং সময় মতো সেটাকে নিশ্চিত হচ্ছে না? আসলে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক, পিএলসি ব্যাংক। আমাদের সাথে আজকে কথা বলবো যেই বিষয়টি নিয়ে, সেটি আমরা নির্ধারণ করেছি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার। আর এর জন্য আলোচনার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন এস.এম. জাহাঙ্গীর হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপি। আমাদের সাথে আছেন মেজর ডাক্তার খসরুজ্জামান, চিকিৎসা এবং নিরাপত্তা বিশ্লেষক। এবং আমাদের সাথে আছেন ডক্টর আফরোজা পারভিন, সমাজকর্মী এবং নির্বাহী পরিচালক, নারী উন্নয়ন শক্তি। এছাড়া আমাদের সাথে আছেন সজীবন আসিস, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক যায় যায় দিন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম যে আজকে আমরা বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করেছি ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে, কারণ চারদিকে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের মাত্রা যদি আমরা গত 3 বছর দেখি, হারটি আরও বেড়েছে 2025-এ। প্রথমে আমি একটু চলে যেতে চাই ডক্টর আফরোজা পারভিন, আপনার কাছে। ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলার বিলম্বিত হচ্ছে এবং আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনায় দুর্বলতা। আসলে এই যে মানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়েও আমরা কাঙ্ক্ষিত ফলগুলো পাচ্ছি না, এই জিনিসটা কোথায়? আসলে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা কোন জায়গাটায় আসলে ঘাটতি, তার কেন আমরা এই ইয়েগুলো পাচ্ছি না? কেনই বা এই অপরাধ এবং সহিংসতাগুলো বারবার ঘটছে? তো আপনারা জানেন যে নারী উন্নয়ন শক্তি 92 সাল থেকে এই ধর্ষণের বিষয়টা নিয়ে কাজ করছি আমরা। তো এখানে আমরা কাজ করতে গিয়ে যেসব অভিজ্ঞতা আমরা দেখেছি যে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা ধর্ষক তারা হচ্ছে পাওয়ারফুল, আর যারা ধর্ষিত হয় তারা হচ্ছে দুর্বল। আপনি এই কথাটা সবাই বিশ্বাস করেন যে শক্তের ভক্ত নরমের জম। আর একটা কথা হচ্ছে জোর যার মুল্লুক তার। এর কারণে দেখা যাচ্ছে যে যখন একজন ধর্ষণ হয় তখন সে আইনের বিচার থেকে মুক্ত হওয়ার জন্য যেটা করে, ম্যানিপুলেট করার চেষ্টা করে। হ্যাঁ, থানাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, ধর্ষণের যে মেডিকেল পরীক্ষা হয় সেখানে ম্যানিপুলেট করার চেষ্টা করে। তারপরে আপনার উকিল যারা আছেন, আমরা তো আগে মক ট্রায়াল করতাম। হ্যাঁ, সেই মক ট্রায়ালটা যেটা আছে, সেই মক ট্রায়ালটা হচ্ছে রিহার্সেল করে দিতাম ভিকটিমদেরকে। আমরা শিশু রেপের কাজগুলো করতাম, 159টা শিশু রেপের রিহার্সেল করে আমাদেরকে পাঠিয়ে দিতাম। বিকজ কেন আমাদের মক ট্রায়ালটা করতে হতো, সেটা বা প্রাপ্তবয়স্কের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমাদের যেহেতু ফান্ড কম ছিল, আমরা শিশু রেপটাকেই আমরা আপনার শুধু নির্দিষ্ট একটি জায়গা ছিল আমার শিশু রেপ। আমি বড়দের রেপেরও কাজ করেছি, কিন্তু আমার প্রজেক্টে লেখা ছিল শিশু রেপ, কারণ আমাদের টাকা সীমিত ছিল। আর অনেক সময় বড়দের রেপের কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে ওই শিশুটাকে আপনার কোর্টে গিয়ে কনফিউজ করে ফেলা হয়, এত আবল তাবল কোশ্চেন করা হয় যে ও স্টাক হয়ে যায় একদম, কি বলবে একেবারে নার্ভাস হয়ে যায়, তখন ভুল বলতে থাকে অনেক সময়। এটা আমার অভিজ্ঞতা, যার কারণে দেখা যায় যে ওই যে স্টাক করে ফেললো ওই উকিলটা, তখন ওই ভিকটিমটা তার কথাটা আর কেউ বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, এইটা একটা আমি দেখেছি। এবং আমাদের 159টা মক ট্রায়াল যে হয়েছে, তখন কিন্তু রিয়েল উকিল একজন বাদী পক্ষে থেকেছে, একদিন বিবাদী পক্ষে থেকেছে, এবং একজন রিয়েল উকিল জাজ হিসাবে থেকেছেন। একবারে ডায়াস কোর্টের ডায়াসে ফর্মাল রিহার্সেল। তো ওই সময় এই যে 159টা শিশু রেপের কেসের যে মাকে কনফিউজ করা হয়, কোনো সময় বাবা আসে তাকে কনফিউজ করে দেওয়া হয়, এইটা না ওইটা, ওইটা না ওইটা, এমনভাবে বলে যে একেবারে কনফিউজড হয়ে যায়। এইটা একটা বিষয়। তো এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হলো যে আমি যেটা দেখেছি, ধরেন যে ওরা তো দরিদ্র মানুষ, রাইট? ওদেরকে যে কোর্টে যেতে হয়, যাওয়ার একটা খরচ লাগে, দুপুরবেলা খাওয়ার একটা খরচ লাগে, এই যে যাওয়া আসা এবং খরচ। আমি আপনার জায়গা থেকে আরেকটু সংযোজন করতে চাই, মানবাধিকার সংগঠনগুলো এই ভুক্তভোগীদের বিচার পাওয়ার ব্যাপারে কিভাবে পাশে থাকতে পেরেছে? বেসিক্যালি আপনার নারী উন্নয়ন শক্তি তো কাজ করছে, আরও সংগঠন কাজ করছে।
যেমন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি কাজ করছে, আইন ও সালিশ কেন্দ্র কাজ করছে, ব্লাস্ট কাজ করছে, নারী উন্নয়ন চুক্তিও কাজ করছে। তো এখানে যে রেপের ঘটনা এত বেশি, হ্যাঁ, তো আপনি তো জানেন যে এই রেপের ঘটনাগুলো বেশি সেটাই আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে, হ্যাঁ, কেন গত এটাকে কন্ট্রোল করা 23 যাচ্ছে না? সালে যা আপনাদের ছিল মতো তার থেকে সংগঠনগুলো অনেক কাজ বেড়েছে। করছে, তারপরও কেন বেড়ে হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ। আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু আমি যেতে চাই মেজর ডাক্তার খসরুজ্জামান আপনার কাছে। আপনি যখন একজন ধর্ষণের ঘটনার পর একজন ভুক্তভোগী আপনাদের কাছে আছে, শারীরিক এবং মানসিক অবস্থার উপরে আপনার মানে যে প্রভাবটা পড়ে, এর জন্য আপনারা কি করেন? এবং আমি আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে একজন ধর্ষিতার দ্রুত মেডিকেল পরীক্ষা, সেটা কেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাপ্তবয়স্ক এবং শিশুর ক্ষেত্রে কি কোনো আলাদা আছে কিনা? আমি একসাথে আসলে অনেকগুলো কথাই বলে দিচ্ছি। এবং আপনাদের চিকিৎসা ব্যবস্থার আসলে সীমাবদ্ধতাটা কোথায় আছে, বা দেরি হলে এটার পরবর্তী যে তদন্ত এবং বিচার, সেই জায়গাগুলোতে কি ধরনের প্রবলেম হতে পারে? সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতার লাইন মনে পড়ে গেল, যে সবচেয়ে যে ছোট ছিল সবচেয়ে, সেই গিয়েছে সকল শূন্য করে। এই টেবিলে বছরখানেক আগে আসিয়া একটা শিশু, তাকে হত্যা করে মেরে ফেলার ঘটনা নিয়ে সিএমএইচে মারা গিয়েছিল, আমাকে কথা বলতে হয়েছিল। তো সেই আবেগ আমি আজকেও রাখতে পারিনি, যখন এই প্রযোজক রাজু আলিম আমাকে ফোন করলেন যে একই সংবেদনশীল বিষয় নিয়ে ঠিক 1 বছর পরই আসতে হবে। এটা একজন চিকিৎসক কেন একটা নাগরিক এবং পিতা হিসাবে মেনে নেওয়া খুবই কষ্ট। এই কষ্ট নিয়ে আপনিও কথা বলছেন, এই কষ্ট নিয়ে প্যানেল কথা বলছে, এই কষ্ট নিয়ে আমিও কথা বলছি, এই কষ্ট নিয়ে পর্দার নেপথ্যে যারা আছে সবাই কষ্ট নিয়ে কথা বলছে। এখন যে বিষয়টা আসলে হয় সেটা হলো যে আমি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে শিশু আর একটা হচ্ছে পরিণত বয়স। দেখেন, শিশু তো শিশুই, সে তার দুঃস্বপ্নের যতটুকু পরিধি আছে সে কখনোই ভাবে না যে এই কষ্টটুকুর ভিতর দেশের জীবনে কখনো আসবে, অথবা তার পরিবার কখনো ভাবে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে পেডোফিলিয়া একটা শব্দ আছে, যে যাদের যৌন উত্তেজনা ছোট বাচ্চাদের থেকে হয়ে আসে। আমি খুবই সহজ করে বলতে চাই যে অ্যাবস্টেন ফাইল নিয়ে বিগত সময়ে খুব হইচই হয়েছে আর পৃথিবীতে। সেখানে অ্যাবস্টেন নামক এক বিকৃত মানব জাগতিক ছিল, এবং তার অতিথি হিসাবে ট্রাম্প এসেছিলেন এবং পৃথিবী বিখ্যাত অনেকে এসেছিলেন। তো তখন আমরা কুৎসিত বিষয়টা দেখে এসেছি, এই জগৎটা অনেকটা সাধারণ লোকের কাছে যেটা অবিশ্বাস্য, সেটা আমরা মোটামুটিতে এসেছি। এখন এই যে হত্যাকাণ্ড নিয়ে যেটা হলো, সে খুন করেছে, ধর্ষণ করার পর খুন করেছে। ওর স্বীকারোক্তিটা এইরকম যে যখন ধর্ষিতা বলে ফেলেছে যে এটা আমি বাবা মাকে বলে দিব, তখন সে খুন করেছে। হয়তো তার খুন করাটা মোটিভ ছিল কিনা সেটা পরে বের হয়ে আসবে তদন্ত শেষে, তবে আমি ধরে নিচ্ছি যে এটাই সত্য, যে তার কথাটা বের হয়ে যাবে। তার মানে ধর্ষকের মাথাতে একটা প্রি কনসেপ্ট আইডিয়া সবসময় কাজ করে যে আমি পার পেয়ে যাব। এইটা এই যে সিরিজ যে ধর্ষণের যে বর্ণনা, এতগুলি বর্ণনা, এটা তো যতগুলি ডাটা নথিবদ্ধ তার থেকে নথিবদ্ধ নয় এই সংখ্যাগুলি অনেক বেশি। ধরেন যে আইসবার্গের আমরা গল্প বলি না, যে টিপ অফ দ্য আইসবার্গ 1/8 ভেসে থাকে, 7-8টাই তলে থাকে, সেটা দেখা যাচ্ছে না। কেননা অধিকাংশ ক্ষেত্রেই যিনি ধর্ষিত অথবা তার পরিবার, তারা এই ধর্ষণ চিকিৎসা নিতে আসে না। কেন নিতে আসে না? একটা হচ্ছে যে আলোচনা হচ্ছে, তারা ভয় পায় যে ধর্ষক খুবই ক্ষমতাসীন, তার প্রতি নির্যাতন হবে, যে সবসময় নেসেসারিলি একটা ধর্ষিতার সাথে একটা ধর্ষিতার মোটিভ আলাদা থাকবে, তার কষ্টটা, এবং ধর্ষণকারীর মোটিভও আলাদা থাকবে। ধর্ষণের প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্রভেদে এক এক রকম হওয়ার কারণে এর কেস প্রেজেন্টেশনটা আলাদা রকম হয়। তবে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে খুব গ্রহণযোগ্য আলামত যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পার্ম পাওয়া যায় ধর্ষিতার শরীরে। তবে এইটা ওই ধর্ষণ হওয়ার পর তার মনোজাগতিক যে বৈকল্যটা আসে, সে এটা শরীর থেকে পরিষ্কার করে ফেলতে চায়। পরিষ্কার করে ফেলার ফলে এটা যে একটা মোটিভ, এটা তার মাথাতে কাজ করে না। এমনকি তার পরিবারের কাছে যখন যাকে, তখনও ওই তার যে সূচিবাহিতা, এটার থেকে সে মুক্ত পেতে চায়। ফলে এটা যে একটা বড় একটা প্রমাণিক দলিল হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল। পরবর্তীতে যখন আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু সজীব ওনাসিস আপনার কাছে জানতে চাইবো, এত সংবাদ, এত কিছু আপনাদের কাছে আসছে, গণমাধ্যম মানুষকে কেন এই জায়গাটায় সচেতন করতে পারছে না? কেন এই গণমাধ্যমের কি এখানে কোনো কিছু করণীয় আছে? পত্রিকায় লিখলেন যে ধর্ষণ করা খারাপ, বা ধর্ষণে আপনার একজনের বিচার হলো, কিন্তু আপনার এটা তো কোনো আপনার আমরা দেখছি না যে এটার কোনো ফল আসছে, কারণ বিচারটা তো হতে হবে দ্রুত। আপনার ধরেন যে আজকে এই যে মাগুরায় যে আসিয়া 1 বছর আগে, এটার কি কোনো বিচার হয়েছে? আসিয়া তো একটা শিশু,
ঠিক আছে, এবং এটা নিয়ে আপনার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা নিজে বলেছিল যে এটা খুব তাড়াতাড়ি এটার বিষয়, কিন্তু হয় নাই তো, কারণ বিচার প্রক্রিয়ার যে আমাদের এখানে সিস্টেম, এটা দীর্ঘায়িত করার ফলে এই বিচারটা যখন মানুষের ভিজিবল না হয় তখন কিন্তু মানুষের মনে ভয় কাজ করে না। দীর্ঘায়িত কেন হচ্ছে? না, দীর্ঘায়িত হচ্ছে আমাদের বিচার যে সিস্টেম বা আপনার তদন্ত, এগুলো দ্রুত করতে হবে। যেমন আপনাকে উদাহরণ দিই, সম্প্রতি আপনার ইয়েমেনে একটা শিশুকে আপনার ধর্ষণ করার পরে আপনার যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যে ধর্ষণ করেছে সে স্বীকার করেছে এবং এটা ধরা পড়েছে। ইয়েমেনের বিচারক একদিনের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে এবং কার্যকর হয়েছে এবং প্রকাশ্যে হয়েছে। এটা তো মানুষের মনে একটা তীব্র, যারা এইসব অপরাধের সঙ্গে জড়িত তাদের মনে কিন্তু প্রভাব ফেলে। আপনাকে বেশ কিছুদিন আগের একটা ঘটনা বলবো। এরশাদ আমলে অ্যাসিড নিক্ষেপের ঘটনা এত বেড়ে গিয়েছিল এবং তখন তাৎক্ষণিকভাবে অ্যাসিড নিক্ষেপের জন্য সরকার মৃত্যুদণ্ডের ঘোষণা দিল এবং খুবই কমে আসলো, পদক্ষেপগুলো নিয়েছিলেন, কমে এসেছিল। সেজন্যই কিন্তু আমরা আমাদের জন্য খুবই লজ্জার এবং বেদনার যে আমরা আমাদের শিশুদের নিরাপত্তা দিতে পারছি না। আমরা বাবা মা অভিভাবক হিসাবে তাহলে আমরা পৃথিবীতে আসলাম কেন? জি, ওনাসিস, আমি আসবো আপনার কাছে। আমি এবার আসতে চাই এস.এম. জাহাঙ্গীর হোসেন আপনার কাছে। সবার কথাগুলো আপনি শুনেছেন, সব জায়গা থেকে কিন্তু সবার শেষ কথা যে যদি এই বিচারগুলো হতো তাহলে এই ধরনের অপরাধগুলো হয়তো বা কন্ট্রোল করা যেত। আসলে কি ধরনের পদক্ষেপ নিলে আমরা আসলে এই ঘটনাগুলো থেকে আমাদের সন্তানদেরকে আমরা নিরাপদে রাখতে পারবো? এমন একটা সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলতেছি। আমার নিজেরও সন্তান আছে, আমরা এখানে যারা আছি সবারই সন্তান আছে। শিশু নির্যাতন এটা যে কত বড় অপরাধ, সেটা অন্যান্য যে কোনো অপরাধের চেয়ে মানুষকে, সমাজকে জাগৃত করে। এবং সেই জাগ্রত অবস্থা থেকে আজকে কিন্তু আমরা ইমোশনালি এখানে সবাই কথা বলছি। আমি দেখছি যে আমরা সবাই যখন কথা বলছি সবার চোখে পানি, কাছাকাছি পানি। তো কার মানে কি? আপনি আপনার সন্তানের কথা চিন্তা করছেন, আমি আমার সন্তানের কথা চিন্তা করছি। তা আমরা এই যে আমাদের সন্তানের কথা চিন্তা করছি, তার মানে আমরা কিছু ভালো কিছু করতে যাচ্ছি, ভালো কিছু করার চিন্তা থেকে আমরা এই কাজগুলো করতেছি। আমাদের এই আলোচনা থেকে জাতি জানুক যে এই দর্শকরা যাতে কোনোভাবে রক্ষা না পায়, সেই জন্য কিন্তু আমরা এই কাজগুলো করছি। আপনি যে কথাটা বললেন যে 1 বছর আগে আমাদের সে আইন আছে, আমাদের এই শিশু দর্শনের হলো যে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে এটা চার্জশিট দিতে হবে, 90 কার্যদিবসের মধ্যে এটা বিচার কার্য শেষ করতে হবে। কিন্তু আমাদের দেশের অতীতে যে সরকারগুলো ছিল বা অ্যাকচুয়ালি যে আইনটা আছে, আমরা যদি আইনেরও সুষ্ঠু প্রয়োগ করতে পারতাম তাহলে হয়তো আমরা এই অবস্থায় এসে পৌঁছাবো না। সজীব আনাসিস ভাই বললেন যে দেশে সেখানে একদিনের মাথায় তার মৃত্যুদণ্ড কার্যকরী করছে। যে দর্শক এই শিশু হত্যা এবং শিশু দর্শন, প্রতিটি দর্শক কিন্তু সাথে সাথে ধরা খাচ্ছে এবং তারা কিন্তু নিজেরা স্বীকৃতি দিচ্ছে, বাধ্য হয়ে দিচ্ছে না, দিচ্ছে। কারণ এনভায়রনমেন্টটা এরকম হয়ে যায় যে তারা কোনো উপায় নাই। যেমন এই যে গতকালকে যেটা হয়েছে, সোহেল দর্শন করছে, সে স্বীকার করছে, তার ওয়াইফ তাকে সহযোগিতা করেছে। এখানে তো সাক্ষী সুবোধের দরকার নাই, এখানে তো আমরা ওই যে দর্শক তার সাক্ষী নিয়েই তো আমরা এই বিচারটার কাজ শেষ করতে পারি। কিন্তু তারপরও আইনি দীর্ঘসূত্রতা আছে। সেই দীর্ঘসূত্রতার কারণে এই ফাঁকটা কোথায়? হ্যাঁ, আমি ওইটাই বলতেছি, সে আইনি দীর্ঘসূত্রতা আছে। সেইখান থেকে আমাদের বিচার কার্য অনেক সময় দেরি হয়ে যায়। কারণ এখানে ধরেন একটা মামলা যখন আমাদের কোর্টে যায়, হ্যাঁ, আমি আজকে কিন্তু দেখেছেন বোধহয় আমাদের আইনমন্ত্রী বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে এটা হবে। কিন্তু 1 সপ্তাহ কেন? যেখানে আমার ভিকটিম তাৎক্ষণিকভাবে মারা গেল, তাকে কেটে মেরে ফেলা হলো, যেখানে আমি যে কাজটা করেছে সে নিজে স্বীকার করছে, সেখানে কেন 1 সপ্তাহ লাগবে? এখানে আমাদের আইনমন্ত্রী বলেছেন এখানে 15 দিন পর্যন্ত লিমিট আছে। আমরা 1 সপ্তাহের কথা বলেছি আইনমন্ত্রী। এখানে দেখেন কয়েকটা ঘটনা এখানে জড়িত। আমরা লাশ উদ্ধার করেছি, পুলিশ একটি সুরাতাল রেডি করবে, সেই সুরাতাল অনুযায়ী মেডিকেলে যাবে, তার পোস্টমর্টম হবে, সেই পোস্টমর্টম রিপোর্ট আসবে। আইনি কিছু বাধ্যবাধকতা আছে। সেই রিপোর্ট আসার পরে এখানে যে আয়ু আছে, সেই আয়ু এখানে একটা চার্জশিট দিবে, চার্জশিট কোর্টে অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্ট হওয়ার পর থেকে আমাদের সেই বিচার কার্যটা শুরু হবে।
এই সমস্ত কারণে আইনমন্ত্রী যেহেতু 1 সপ্তাহ বলেছেন, আমার মনে হয় এই সমস্ত কর্মকাণ্ডগুলো বিবেচনায় রেখে তিনি 1 সপ্তাহের কথা বলেছেন। এখন আমরা ধরেন এই যে বিভিন্ন সময় কিছু মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে এবং বিভিন্নভাবে অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে, আমরা কিন্তু সেই কথাগুলো নিয়ে কথা বলেছি যে হত্যা করেছে, হত্যাকে এখনই যদি মেরে ফেলা যেত তাহলে হয়তো সেটা ভালো হতো, কিন্তু আইন তো সেটা পারমিট করে না। আইন সেভাবে আমাদের দেশের আইন সেটা পারমিট যেহেতু করে না, কাজে আমাকে আইনের ধারায় যেতে হয়। তো আমার বক্তব্যটা হলো যে স্পষ্ট যে এই সমস্ত জায়গাগুলো কোনোভাবে আইনের ফাঁকফোকর থাকা উচিত না। আমরা 7 দিন বলেছি, আমরা যদি 7 দিনের মধ্যেও যদি আমরা বিচার কাজটা শুরু করতে পারি, মানে চার্জশিট দিয়ে আমরা যদি বিচার কাজটা শুরু করতে পারি, তাহলে আপনার কথা মতে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলার তদন্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনের যে নিয়মগুলো আছে সেগুলোর কারণে দীর্ঘসূত্রিতা হয়। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ফরেনসিক বা ডিজিটাল প্রমাণ সংগ্রহে বাংলাদেশ আসলে কতটা সক্ষম এই জায়গাগুলোতে? এটার সক্ষমতা আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি, আমাদের সেই সক্ষমতা নাই না। আমাদের এখানে ডাক্তার সাহেব আছে, উনি আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন যে উনি যে একটা সুরাতহাল করার সময় যে সমস্ত সেন্সিটিভ জিনিসগুলো যেগুলো দরকার হয় আমাদের একটা ঘটনার সাথে, সেই ঘটনাগুলো আমরা অনেক সময় ঠিকমতো পাই না, যার কারণে এই ফরেনসিক আমাদের একটা মাত্র ইনস্টিটিউট আছে, যদি আমি ভুল না করি, সেইখানে যায়। সে সারা বাংলাদেশ থেকে যে ফরেনসিক রিপোর্টগুলো যেখান থেকে হয়, সেখানেও ধরেন আমাদের সেই জনবল কতটুকু আছে, আমাদের সেই সক্ষমতা কতটুকু আছে, সেই জায়গায় কিন্তু অনেক কিছুর সক্ষমতার অভাব আছে। তো যার কারণে এখানে আমাদের একটু টাইম লাগে। কিন্তু আমি সরকারকে অনুরোধ করব যে প্রতিটা ঘটনাকে আমাদের একভাবে দেখতে হবে না। এই রাইসার ঘটনাটাকে বা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা যদি সেগুলো স্পেশালি নেই তাহলে আমরা হয়তো সেই কাজটা করতে পারবো। এবং আমাদের আইনমন্ত্রী যেহেতু এই কথা বলেছে, আমি মনে করি রাইসার ঘটনাকে আইনমন্ত্রী স্পেশালি নিয়েছে এবং আশা করি আমরা তার প্রতিফলন দেখতে পাবো। আপনি যেহেতু এই জায়গাটায় অনেক দিন ধরে কাজ করছেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, এই যে সহিংস ঘটনাগুলো ঘটে, এগুলোতে মানসিক প্রভাব একটা ভুক্তভোগীর জীবনকে মানে কতটা এটাকে ট্রমাটাইজ করতে পারে এবং সেই ট্রমা থেকে বের হওয়ার জন্য কি করতে পারে, মানে বিচারের জায়গাটা কিভাবে যেতে পারবো? স্টিগমাটাইজড করে দেওয়া হচ্ছে সোসাইটি থেকে এই ভিকটিমটাকে। এই যে ভিকটিম, তাকে স্টিগমাটাইজড করা হচ্ছে কিভাবে, ও ধর্ষিতা, ওর বিয়ে হবে না, এরকম একটা অ্যাটিটিউড হচ্ছে সমাজের। আগে আমাদের মেয়েরা দৌড়ায় আমাদের কাছে আসতো একটা ধর্ষণ হইলে, এখন তারা বিচারও চায় না। কেন চায় না জানেন? ওরা জানে যে কয়দিন পর ওর লাশ পড়ে থাকবে, যার কারণে বিচারই চায় না। আমি বলি কি যে আপনাদের এই মা, আপনার মেয়ের এই ঘটনা ঘটছে, আপনি বিচার চাচ্ছেন না কেন? চলেন আপনাকে থানায় নিয়ে যায়। বলবে যে না, আমি বিচার চাই না, আমার মেয়ের লাশ আমি দেখতে চাই না। এই যে একটা এই পর্যায়ে ছিল না আমাদের দেশ, এই পর্যায়ে চলে আসছে আমাদের দেশ। এই পর্যায়ে চলে আসাটা একটা জঘন্য একটা বিষয়। এই যে 25 সালে এই যে মাত্র অল্প কিছু আপনি কেস দেখতে পাচ্ছেন, যে মাত্র সরকার দেখতেছে যে 786টা রেপ হয়েছে, এই 786 জনই সাফারার। 786টা নিউজে এসেছে বা তারা প্রকাশ করেছে বলে সেটা কিন্তু এসেছে, কিন্তু অপ্রকাশিত ঘটনা। এখন ঘটনা যে এত ঘটছে, কিন্তু তারা বিচার চাইছে না। আমাদের দেশে যখন ধর্ষণ হচ্ছে এবং রেগুলার ধর্ষণের খবরগুলা এই ফেসবুকে এবং নিউজে আসছে, তখন এই নেগেটিভ একটা নিউজ দিয়ে বাংলাদেশ ভরে গেছে। এই নিউজ ধর্ষণের যখন হচ্ছে, আমাদের ট্যুরিজম যে বিজনেসটা টোটালি কলাপস হয়ে যাচ্ছে। কলাপস হওয়ার কারণে আমাদের যে একটা বিশাল একটা এরিয়া, আমাদের যে প্রকৃতি, এই প্রকৃতিটাই আল্লাহ প্রদত্ত একটা সুন্দর এই পরিবেশটাতে আমরা সারা ওয়ার্ল্ডের ট্যুরিজমকে এখানে নিয়ে এসে আমরা আফরোজা পারভিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আবার আসতে চাই মেজর ডাক্তার খসরুজ সামাদ আপনার কাছে। যখন এই ভুক্তভোগীরা আপনাদের কাছে আসেন, আপনি তখন কি মানে অবশ্যই রোগী হিসেবে তাকে দেখেন, কিন্তু আপনার কি তখন মনে হয় যে সমাজের সংকটের একটি প্রতিচ্ছবি দেখছেন আপনি, যে যারা ধর্ষণ কাজ করছে তাদেরকে আমরা কিভাবে সেই জায়গাটা থেকে দূরে আনতে পারি? জি ধন্যবাদ, আমি নিশ্চয়ই এটাতে আসবো। আগের আলোচনাটা আমি একটু বাকি ছিল, এটা খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে। তাহলে প্রমাণ করতে আমরা জায়গা পাচ্ছি না। একটা আমরা বলেছি যে স্পার্মটা পাওয়া না পাওয়া, দুই হচ্ছে যে সে যখন বিচারের কাছে যায়, যাব কি যাব না, সিদ্ধান্তহীনতা, পারিবারিক চাপ, রাজনৈতিক চাপ, ক্ষমতাসীনের চাপ ইত্যাদি কারণে সে যখন আইনের আশ্রয়টা নেয় তখন দেরি হয়ে যায়, ফলে তার এই প্রমাণটা থাকে না। দুই হলো যে পদ্ধতিটা,
সেই পদ্ধতিটা এত বেশি সেকেলে, এত বেশি অমানবিক, এত বেশি দুর্বৃত্তপরায়ণ। আমি ডাক্তার হিসেবে বলছি, নামটি শুনেই আমাদের ব্যাখ্যা দেওয়াটাই আমার জন্য জটিল। টু ফিঙ্গার অ্যাপ্রোচ। তো যে শিশুটা একবার ধর্ষিত হয়েছিল, এবং অধিকাংশ ক্ষেত্রে নারী চিকিৎসক পাওয়া যায় না, নারী চিকিৎসক হয় না, তা ওই ট্রমার থেকে এই ট্রমা কোনো অংশে কম না। এবং ক্ষেত্র বিশেষে নারী চিকিৎসক এবং নারী চিকিৎসকের সাথে সাথে যারা থাকেন আর কি সহায়ক, এই টেবিলটা সেক্ষেত্রে নারী বান্ধব হয় না। মানে ডাক্তার পুরুষ, তার পাশাপাশি দুইটা পুরুষ, সেখানে একজন একটা কিশোরী বা শিশু। তাহলে এই যে ট্রমাটার ভিতর থেকে সে আইনের থেকে উত্তরণের জন্য যেটা এসছে, সেই প্রসিজারটা তার আরও ভয়ঙ্কর। তারপর যে আলোচনা একটু এসছে, আমি খুবই প্রাসঙ্গিক মনে, তারপর যে তুলবে কোর্টে, তাকে প্রশ্নগুলি এতই ক্রুড, এতই রূঢ়, তার মনোজাগতিক যে ভয়ঙ্কর রকম ট্রমার ভিতরে সেকেন্ড টাইম সে যায়, এবং সেই শব্দগুলি কখনো শোনে নাই। এবং থানার যে অসহনীয় পরিবেশ, কোর্টের যে অসহনীয় পরিবেশ, আমি অসহনীয় বলছি ওই শিশুর কাছে, এটা সে অভ্যস্ত নয়। ঠিক তাই, সে হচ্ছে খেলাঘর, তার স্বপ্নের জগৎ, তার বাবা মা, সুতরাং সে তার কাছ থেকে বিষয়টি আসলে উপস্থাপন করাটাই জটিল। এবং ফলে এই জটিল জিনিসটাকে ওই আইনে আমরা এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে অথবা মানে বড়টাকে তার কোর্টে ফেলে অপরাধীরা বের হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এটা একটা দিক। আর একটা দিক হলো যে আমরা কি এভাবেই চলবো? প্রশ্নটা এসছে যে তাহলে পরে আমরা কি করব? তথ্য প্রযুক্তির যুগ এটা, প্রযুক্তির যুগ এটা। প্রযুক্তির যুগে ডিএনএ পরীক্ষা করবার জন্য পদ্ধতি আছে, এবং এই ডিএনএ পদ্ধতি বাংলাদেশে আমি মনে করি যে এটা প্রয়োগ করবার যথাযথ ব্যবস্থা আছে, করা সম্ভাবনা আছে, চিকিৎসক আছে, ডাক্তার আছে, না থাকলে করে নেওয়া সম্ভব। এইটা কথাটা আমি মানতে ব্যক্তিগতভাবে চিকিৎসক রাজি নই যে আমাদের কি আমরা এখনও বাস্তব পরিস্থিতিতে না, আমাদের সদিচ্ছাটাই যথেষ্ট। আমি মনে করছি ম্যান পাওয়ারগুলিকে, টেকনোলজিকে, অর্থকে এবং পলিসি মেকে, সর্বোপরি আমাদের মাইন্ডসেট, এটাকে যদি আমরা এক করতে পারি তাহলে পরে টেকনোলজি সঠিক কথা বলবে। আমরা বিজ্ঞানে বিশ্বাস করি, আদালতে শেখানো কথা, শেখানো বলি, এই দিনগুলো চলে গেছে। জি, ডাক্তার খসরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু যদি আসি সজীবন আসিস আপনার কাছে, আপনি মানে আমরা কিন্তু শুনছিলাম উনি বারবার একটা কথা বলছিলেন যে প্রি কনসেপ্ট একটা কিন্তু মানে পার পেয়ে যাবে, ওই প্রি কনসেপ্টটা থাকছে। এই জায়গাটাকে আপনি মানে কিভাবে দেখছেন? কেন মানে যে এই অন্যায়গুলো করছে তাদের মধ্যে এই প্রি কনসেপ্টটা কেন তৈরি হচ্ছে? আমি আসলে সরাসরি কিছু কথা বলতে চাই। এখানে ওই যে অনেক কিছু তাত্ত্বিক আলোচনা হয়েছে, পত্রিকায় কীভাবে তুলে ধরা হবে আর আপনার ডাক্তারদের ভূমিকা কি থাকবে, এটা অনেক আপনার আলোচনার বিষয়। আমি সরকারের কাছে একটা পরামর্শ রাখতে চাই, মানে এইখানে আসার সুযোগে আমাদের এইখানে শিশু আপনার যৌন নির্যাতন, যেটা শিশু, আমি ছেলে মেয়ে উভয়কেই বুঝাচ্ছি, একটা মাদ্রাসায় ইদানিং আপনার ছেলে শিশুদের উপরও যে নির্যাতনটা হচ্ছে, এবং আপনার ইদানিং মানে আপনার 5-6 বছর, 7 বছর, 8 বছরের মেয়েরা যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, এইটা অত্যন্ত বেড়ে গেছে। এবং এই আপনার অপরাধের জন্যে আমার পরামর্শ থাকবে আইন মন্ত্রণালয়ের কাছে যে এটা একটা আলাদা ক্যাটাগরি করে দিক। যারা আপনার শিশু নির্যাতনের শিকার হবে, যৌন নির্যাতনের শিকার হবে, এর বিচার সম্পূর্ণ আলাদা কোর্ট করবে। এখানে যে নারী শিশু নির্যাতন এখান থেকে বেরিয়ে আসবে, এটা অনেক বড়। আমাদের শিশুদেরকে রক্ষা করতে হবে। এটা মানে আমার বলতেও মানে এটা কিভাবে একটা সমাজ কতটা বর্বর হলে একটা শিশুকে যৌন নির্যাতন করতে পারে, এবং এই মানুষ দেখছে এটার কোনো বিচার হচ্ছে না। বিচার হচ্ছে 3 বছর 5 বছর পর মানুষের এটা ইন্দ্রিয়কে কোনো আমাদের এটা সেন্সে আসছে না। আমি কথাটা একটু শেষ করতে চাই। অবশ্যই এমনভাবে বিচার করতে হবে যেন জনগণ বুঝে যে হ্যাঁ, জাস্টিস হ্যাজ বিন সার্ভ, ঠিক আছে? এটা মানে খুব দ্রুত বিচার করতে হবে এবং আলাদা ক্যাটাগরি চিহ্নিত করে আপনার শিশু যৌন নির্যাতকদের বিচার করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ জনাব সজীবন আসিস। আমি আবার ফিরে আসি এস.এম. জাহাঙ্গীর হোসেন আপনার কাছে। সব শেষ, আমরা তো শুনলাম সবার কথা। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আইন, বিচার ব্যবস্থা, পরিবার, সমাজ এবং রাষ্ট্র আসলে কার কি ভূমিকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার বলে মনে করেন আপনি? এখানে আমাদের সবারই দায়িত্ব আছে, সবারই ভূমিকা থাকা উচিত এবং ভূমিকা আছে, এটা আমি ঠিক। ধরেন একটা ঘটনা ঘটার পরে এখন সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং,
যার কারণে কিন্তু সাথে সাথে এটা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, সারা দেশ থেকে মানে একটা প্রতিবাদ আসে। সেই প্রতিবাদের কারণে ধরেন যে অপরাধী সে যত শক্তিশালী হোক তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়। আমি বললাম বাধ্য হয়, এবং বাধ্য হওয়ার পরে তখন ওই আইনের জটিলতা পড়ে যায়। তারপরে কি নেওয়া হচ্ছে? হচ্ছে, আমি মনে করি হচ্ছে। এই কারণে হচ্ছে যে প্রতিটা কিছু কিছু ঘটনা এর ভিতরে আপনি দেখেন যে অতীতে যে ঘটনাগুলো ঘটার পরে আসামিরা মানে অর্থাৎ অপরাধী পার পেয়ে যেত, কিন্তু এখন কিন্তু সে পার পাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে তারা গ্রেপ্তার হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনা হচ্ছে। আপনার সাগররুনি হত্যার কথা মনে আছে? সাগররুনি হত্যাকাণ্ড কতবার কত কিছু করা যায়, অত বড় আলোচনা আমি যাব না, আমি যেটা নিয়ে আসি সেটাতে আসি। ভাই যে যথার্থ বলেছে যে আমরা এই শিশু নির্যাতনের ব্যাপারে আমাদের নারী নির্যাতন আইন আছে, তার ভিতরে ফেলে আমরা এটা করতেছি, কিন্তু আমাদের এখানে আলাদা ক্যাটাগরি ফেলে দিয়ে আমরা শিশু নির্যাতনের ব্যাপারে আমরা আলাদা কোর্ট করে আলাদা আইন করতে পারি, তাহলে আমাদের মনে হয় এই শিশু নির্যাতন বন্ধ হবে। এইসব আদারওয়াইজ দ্রুত কার্যকর, এবং এটা যত দ্রুত কার্যকর করা যায়, আমাদের ওই যে শিশু নির্যাতন বা নারী নির্যাতনের যে আইনটা আছে সেখানে পরিবর্তন করে যদি আমরা এই জায়গাটা নিয়ে আসতে পারি তাহলে সেটা সম্ভব হবে। এবং আমি আশা করি এবং বিশ্বাস করি আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, ইনি অত্যন্ত সেনসিটিভ এই সমস্ত ব্যাপারগুলোতে, উনি অনেক বিচক্ষণ, এবং আমার ধারণা এই যে কিছু ঘটনা ঘটলো তার ভিতরে গত 3 মাসের ভিতরে ওনার নলেজে যে ঘটনাগুলো আছে প্রতিটা ঘটনা উনি অ্যাকনোলেজ করেছেন, এবং আশা করব সেই জিনিসগুলো উনি, আমি মনে করি, আমি একজন সরকারি দলের একজন কর্মী হিসাবে মনে করি এই কাজগুলো ওনারা করবেন। এবং আমাদের এই জায়গাটা কিন্তু আমরা একদিনে আসিনি, এই জায়গাটা আসতে অনেক দিন টাইম লেগেছে, বের হইতে হয়তো টাইম লাগবে, কিন্তু আমরা যত দ্রুত বের হইতে পারবো। একটা শিশু নির্যাতিত হয়েছে, তার ব্যাপারে কোনো দল নাই, সে কোন দলের সমর্থন করে, তার বাবা কোন দলের সমর্থন, তা না। আমরা মনে করি একজন অপরাধী অপরাধ করেছে, আর যে অপরাধ যে করেছে এটার শাস্তি হওয়া উচিত, যথাযোগ্য শাস্তি হওয়া উচিত। যত দ্রুত শাস্তি হবে ততই এই ঘটনাগুলো সমাজ থেকে নির্মূল হবে আশা করি। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল আই থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে।